কখনো মিথ্যাকে প্রশ্রয় দিও না। চমৎকার এই বাংলা বাক্যটাকে আমরা কিভাবে ইংলিশে অনুবাদ করব, এখন আমরা সেটাই শিখব। এই বাক্যটা মূলত আমাদের কি সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ এখানে কখনো মিথ্যাকে প্রশ্রয় দিও না, তার মানে এটা আমাদের উপদেশ দেওয়া হচ্ছে, তাই না? তো যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা লিখি তখন আমাদেরকে বাক্যটা সাজাইতে হয় কিভাবে? প্রথমে হচ্ছে যে ওই বাক্যের মধ্যে যদি কোনো অ্যাডভার্ব বসাইতে হয় তাহলে অ্যাডভার্বটা আমরা আগে বসাই, তারপরে হচ্ছে যে আমাদের কি বসবে? প্রিন্সিপাল ভার্ব বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট। এই সিকোয়েন্সটা ফলো করি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা গঠন করা যাবে। এখন আমরা কি করতে পারি? যেমন এখানে কি বলছি? কখনো মিথ্যাকে প্রশ্রয় দিও না। এই যে প্রশ্রয় দেওয়া, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব। আর মিথ্যাকে, তার মানে এটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নাউন। তারপরে এই যে কখনো না, এই যে কখনো কথাটা যখন আসবে তখন সেটা কি হয়ে যাবে? এটা একটা হচ্ছে যে মানে যেটা আমরা কখনোই না এইটা যখন পাবো তখন সেটা নেগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমরা এটা সাজাবো কিভাবে? আমাদের এই যে এখানে বলাই আছে প্রথমে অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্ব কোনটা? এই যে কখনো, তাই না? আচ্ছা, তাহলে এটা কি হবে? নেভার। যেহেতু বলছে যে কখনোই না, তার মানে এটা একটা কি? নেগেটিভ অ্যাডভার্ব। যখন আমরা নেভার বসাবো তখন ওই বাক্যের মধ্যে অতিরিক্ত করে আমাদের নট অথবা নো এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা কি বসাবো? প্রিন্সিপাল ভার্ব বসাবো। তাহলে যে প্রশ্রয় দেওয়া, এটা কি হবে? সাপোর্ট। সাপোর্ট অথবা টলারেট। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি সাপোর্ট করব না বা কোনটাকে প্রশ্রয় দিব না? সেটা হচ্ছে মিথ্যাকে। এ লাই। আশা করি বোঝা গেছে। মা আমাকে খুব ভালোবাসেন। চমৎকার এই বাংলা বাক্যটা আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করব, এখন আমরা সেটাই দেখব। তো শুরুতে আমরা কি করব? এখানে যে বাক্যটা দেয়া আছে বাক্যের সাবজেক্ট আলাদা করতে হবে, ভার্ব আলাদা করতে হবে, তারপরে অবজেক্টকে আলাদা করে ফেলতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কে? সাবজেক্ট হচ্ছে যে মা। তারপরে আমাকে, এটা কি হবে? এটা হচ্ছে যে অবজেক্ট। তারপরে খুব, এটা কি হবে? খুব, এটা হচ্ছে যে অ্যাডভার্ব। তারপরে ভালোবাসেন, এটা হচ্ছে ভার্ব। এখানে যে বাক্যটা দেওয়া আছে বাক্যটার মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব সব কিছুই কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে? জাস্ট সেন্টেন্সটা একটু সঠিক করে বসাইতে হবে। সেটা কি হবে? আচ্ছা, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কি আছে? অ্যাডভার্ব। হ্যাঁ, আচ্ছা, এই সিকোয়েন্সটা মেনটেন করে যদি এখন আমরা বসাই তাহলে আমাদের পুরো বাক্যটাই খুব সহজেই অনুবাদ হয়ে যাবে। প্রথমে দেখতে হবে যে মা আমাকে খুব ভালোবাসেন, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং সেন্টেন্সের কথা চিন্তা করলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন তাহলে আমরা কি করব? শুরুতে সাবজেক্ট বসাবো। এই বাক্যের সাবজেক্টকে মা, তাই না? তাহলে কি বসাবো? মাদার। তারপরে কি বসবে? ভার্ব। এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? আমরা জানি বাংলা বাক্যের ভার্ব বেশিরভাগ সময় কোথায় বসে? শেষে বসে। তাহলে যে ভালোবাসেন এটা হচ্ছে যে ভার্ব, LOVE। ভালোবাসেন এটার ইংরেজি কি? লাভ। এখন এই লাভের সাথে এস বা ইএস যুক্ত হবে কি হবে না এটা নির্ভর করবে কার উপর? এই যে মাদারের উপর। মাদার যদি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করি, কিন্তু এখানে মাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে আমরা ভার্বের সাথে কি করব? একটা এস যুক্ত করে দেব। আচ্ছা, এখন মাদার লাভস, মা কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। এটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে হচ্ছে যে আমাকে, এটা কি হবে? মি। এখন কতটুকু ভালোবাসে বা কেমন ভালোবাসে সেটা কি হবে? এই যে খুব। এখন আমরা কি করতে পারি? কোনো কাজ বা অনুভূতিকে জোর দিয়ে বোঝাতে আমরা কি ব্যবহার করি? ভেরি মাচ। ভেরি মাচ। আশা করি বোঝা গেছে। যাকে সম্মান করো। আজকে আমরা এই চমৎকার বাক্যটির বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা শিখব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে দেখতে হবে আমাদের এই বাক্যটা কোন টেন্সে আছে। শিক্ষককে সম্মান করো, তার মানে এটা আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তারপরে যদি বাক্যটাকে বলা হয় কি বাক্য, এটা কিন্তু অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? শিক্ষককে সম্মান করো, তার মানে কি? এটা হচ্ছে যে আদেশ করা হচ্ছে।
যেহেতু আদেশ করা হচ্ছে, তাহলে আমরা যে বাক্য দ্বারা কি বুঝি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো প্রকাশ পায়, সেটাকে আমরা কি সেন্টেন্স বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সরাসরি সাবজেক্ট না লিখলেও কিন্তু সাবজেক্ট উজ্জ্ব থাকে, তাই না? এখানে এই যে শিক্ষককে সম্মান করো, শিক্ষককে যে সম্মান করার কথা বলছে, কাকে করতে বলছে? অবশ্যই তোমাকে করতে বলতেছে, কিন্তু সেই তুমিটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে নেই। তার মানে সেটা কিন্তু হিডেন আছে। হিডেন থাকলেও কোনো সমস্যা নেই, সেটা আমাদেরকে ধরে নিয়েই করতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের লেখার নিয়মটা কি? প্রথমে হচ্ছে যে আমাদের যে মূল ভার্ব থাকবে, তাই না? যে প্রিন্সিপাল ভার্ব আছে সেটা বসবে। তারপরে এই বাক্যের যে অতিরিক্ত অংশ বা অবজেক্ট যেটা আছে সেটা আমরা বসাবো। আচ্ছা, তাহলে শিক্ষককে সম্মান করো, এই বাক্যটা যেটা আমাদের হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা কি করতে পারি? এই যে এখন মূল ভার্ব বসাবো। তাহলে সম্মান করা এটা হচ্ছে যে আমাদের কি? ভার্ব। তারপরে শিক্ষককে, এইটা কি? এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? আর এইখানে যে সাবজেক্টটা দরকার, সেই সাবজেক্ট কিন্তু সরাসরি দেওয়া নেই, কিন্তু আমরা ধরে নেব মনে মনে কি আছে? একটা ইউ আছে, কিন্তু সেটা আমরা লিখবো না ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন আমি কি বসাইতে পারি? এই যে প্রিন্সিপাল ভার্ব, তাহলে প্রিন্সিপাল ভার্ব এখানে কোনটা আছে? সম্মান করা, এটা আমরা আগে বসাই রেসপেক্ট। রেসপেক্ট। এখন আমি যে রেসপেক্ট করব বা সে যে রেসপেক্ট করবে, কাকে করবে? শিক্ষককে করবে। তাহলে এইখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টকে আমরা লিখে দেব, দি টিচার। যেহেতু শিক্ষককে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য আমরা একটা ডিটারমিনার হিসেবে এখানে দি ব্যবহার করেছি, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্সের সময় আমাদের কি পূর্বে সাবজেক্ট লেখার দরকার নেই, কারণ ওটা সরাসরি উজ্জ্ব থাকে, এই জন্য আমাদের লিখতে হবে না। মা খুব অসুস্থ, এই বাংলা বাক্যটা আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করব, এখন আমরা সেটাই শিখব। তো আমাদের অনুবাদ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কাজ করতে হবে কি? যে এই বাক্যটার সাবজেক্ট কী আছে, ভার্ব কী আছে, অবজেক্ট কী আছে, এটা খুঁজে বের করা। এখানে যে মা আছে, মা হলো আমাদের সাবজেক্ট। তারপরে যে অসুস্থ, তাই না? যে অসুস্থ আছে, অসুস্থটা আমাদের এখানে কি হবে? এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তারপরে যে কি আছে? খুব। খুব এটা হচ্ছে যে অ্যাডভার্ব। এখন দেখতে হবে এই বাক্যের মধ্যে কিন্তু আমাদের আসলে মানে অ্যাকশন ভার্ব কিন্তু নাই, তাই না? যদি আমাদের এরকম অ্যাকশন ভার্ব না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? ওই বাক্যের মধ্যে একটা লিঙ্কিং ভার্ব নিয়ে আসতে হবে বা একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। এখন আমরা এটা কীভাবে বসাইতে পারি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে কি? একটা সাবজেক্ট বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে, অবজেক্ট বসাইতে হবে, তাই না? এরপরে যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে আমরা সেটা বসাবো। তাহলে এখন আমরা কি করতে পারি? এই যে মা, মা খুব অসুস্থ, আমার মা অসুস্থ, তাই না? তাহলে আমরা কি বসাতে পারি? এখানে হচ্ছে যে মাই মাদার। কেউ যদি মনে করে যে আমি মাই লিখবো না, শুধুমাত্র মাদার লিখবো, সেটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মাই মাদার, এখানে যেহেতু আমাদের কোনো সরাসরি অ্যাকশন ভার্ব দেওয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে এই বাক্যটা কোন টেন্সে আছে। তো মা খুব অসুস্থ, এটা হচ্ছে যে আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাহায্যকারী ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর। তাহলে এখানে মাই মাদার, মাই মাদারের সাথে কি যেতে পারে? এখানে এম কি সম্ভব? আর কি সম্ভব? এই দুইটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কোনটা হতে পারে? ইজ হতে পারে। তাহলে মাই মাদার ইজ। আচ্ছা, এখন এইটার পরে আমরা কি বসাইতে পারি? যে খুব অসুস্থ, তাই না? খুব যেহেতু এখন বলছে, তাহলে আমরা কি বসাবো? ভেরি। আর অসুস্থর ইংলিশটা কি হবে? ইল। ঠিক আছে? এখন এখানে যে মাই মাদার, এটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ভার্ব। কেউ যদি বলে যে ইজটা কোন ভার্ব, তাহলে আমরা কি বলবো? ইজটা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব। তারপরে এখানে দিয়ে আছে ভেরি, ভেরিটা কি হবে? ভেরিটা হচ্ছে যে অ্যাডভার্ব। তারপর এখানে যে ইলটা আছে, ইলটা কি? ইলটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কেন? কারণ এই যে মায়ের যে একটা শারীরিক অবস্থা প্রকাশ করতেছে বা নাউনের যে একটা অবস্থা প্রকাশ করে, সেইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হচ্ছে যে অসুস্থ, কেমন অসুস্থ? যখন আমরা এটাকে হাউ দিয়ে প্রশ্ন করব তখন উত্তর পেয়ে যাই ভেরি, খুব অসুস্থ। এই জন্য আমাদের এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আর আমরা জানি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট অথবা অ্যাডজেক্টিভ এর মাঝে যে ভার্বটা থাকে, সেই ভার্বটাকে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব বলি।
তো হচ্ছে যে তাহলে আমাদের পুরো বাক্যটা হয়ে গেল কি, মা খুব অসুস্থ। এটাকে যদি আমরা এখন অনুবাদের পূর্ণরূপ দিই তাহলে কী হবে, মাই মাদার ইজ ভেরি ইল। ঠিক আছে, অথবা কেউ যদি মনে করে যেমন দিব মম ইজ ভেরি সিক, এটা দিলেও হবে, কোনো ব্যাপার না। বাবা আমাকে খুব শাসন করেন। আজকে এই বাংলা বাক্যটার ইংরেজি অনুবাদ কিভাবে করতে হয় সেটাই আমরা শিখব। তো প্রথমে দেখতে হবে যে এখানে যে বাক্যটা আছে এটা হচ্ছে কোন টেন্সে আছে, এই যে করেন, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবং বাক্যটা যদি সেন্টেন্সের কথা বলি তাহলে কোন সেন্টেন্সে আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এখন আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে এই বাক্যের সাবজেক্ট কে, ভার্ব কে, অবজেক্ট কে অথবা অ্যাডভার্ব কে কোথায় বসেছে সেটা আমাদেরকে আলাদা করে ফেলা। তাহলে এখানে যে বাবা আছে, বাবা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে কি আছে আমাকে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তারপরে কি আছে এই যে শাসন করা, হ্যাঁ এখানে দুইটা মিলে এটা কি, এটা হচ্ছে যে ভার্ব, এবং এখানে যে খুব আছে, খুবটা হচ্ছে যে অ্যাডভার্ব, তাই না? এখন এইগুলো আমরা কি করে সিকোয়েন্সে যে বসাবো এখন সেটাই দেখব। তাহলে আমাদের নিয়মটা ছিল কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরপরে হচ্ছে যে অতিরিক্ত যে অংশটা থাকবে সেটা আমাদেরকে বসাইতে হবে। এখানে যে বাবা আছে তাহলে কি হবে, ফাদার। আচ্ছা, কখনো কখনো দেখা যায় যে ফাদারের পূর্বে অনেকে কি বসায়, মায় বসায়, মায় বসাইলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যখন হচ্ছে যে আমরা ফাদারের পূর্বে মায় বসাবো তখন সেটাকে বোঝাবে হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আবার কেউ যদি শুধু ফাদার লেখে তাও কোনো সমস্যা নেই, ওইটাও হবে। এখন সাবজেক্ট বসানো হয়ে গেছে, তাহলে আমাদের এখানে ভার্ব কি আছে, শাসন করা। তাহলে শাসন করার হচ্ছে যে আমাদের ইংলিশটা কি হবে, এটা হচ্ছে ইজ কল্ড, মাই ফাদার ইজ কল্ড। আচ্ছা, এখন এই ভার্বের সাথে এজ বাই এস যুক্ত হবে কি হবে না সেটা নির্ভর করবে কার উপরে, এই যে মাই ফাদারের উপরে। তো মাই ফাদার হচ্ছে যে এখানে যদি আমাদের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এজ বাই এস যুক্ত করতে হয়, এর জন্য আমরা এখানে ইজ কল্ডের সাথে একটা এস যুক্ত করব। তাহলে মাই ফাদার ইজ কল্ডস, এরপর আমাদের কি বসবে, অবজেক্ট। তাহলে এই যে বাক্যটার মধ্যে অবজেক্টিভ ফর্ম আছে কোনটা, এই যে আমাকে, তাহলে আমাকের হচ্ছে যে ইংলিশ ফর্ম কোনটা, মি। তাহলে মাই ফাদার ইজ কল্ডস মি। আচ্ছা, বাবা আমাকে শাসন করে, কেমন শাসন করে, খুব শাসন করে না, এই জন্য আমরা এখানে কি বসাবো, এ লট। যদি কেউ বলে যে লটটা কি, লট হচ্ছে যে আমাদের স্পেসিফিক যদি বলি তাহলে সেটা হচ্ছে নাউন, কিন্তু এই লট যখন বসছে তখন সেটা কি হয়ে গেল, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে গেছে, তারপর অবজেক্ট বসে গেছে, ভার্ব বসে গেছে, সাবজেক্টও বসে গেছে। তো এইভাবে আমাদের যে বাক্যগুলো যখন আসবে তখন আমরা এই প্যাটার্নেই কিন্তু অনুবাদগুলো করব। তো আশা করি বোঝা গেছে, ধন্যবাদ।